পারিনি, তবে শুরু করেছি। আশা করি একদিন এটা শেষ হবে। আমি সাধারণত প্রবন্ধ মুখোমুখি আগে রচনা করি, পরে আপনাদের সমালোচনা শোনার পরে এটাকে একটা চূড়ান্ত রূপ দিই। আর এই ধরনের সমাবেশে প্রবন্ধ পাঠ করা মানে আপনাদের বিরক্ত করা, তার চেয়ে প্রবন্ধের সার কথাটা বললে বোধহয় এমন মন্দ হয় না। এখন আমরা যেখানে উপস্থিত আছি, অধ্যাপক আজমের বক্তৃতা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যেটা প্রবন্ধে আমি লিখতে পারতাম না, সেটা হচ্ছে এইখানে আমরা দুই ধরনের লোক আছি। যারা আবু হানা মোস্তফা কামালকে অন্তত দেখেছি বা সাক্ষাতে তার বক্তৃতা শুনেছি, আর যারা তার পরে জন্মেছেন, তো তাদের কাছে তিনি হয়তো তার গানের মাধ্যমে বা কবিতা বা লেখার মাধ্যমেই পরিচিত। এই পরিচয়কে পরোক্ষ বললে বন্যায় হবে না। আমার পরিচয় তার সাথে সরাসরি ছাত্র হিসেবে নয়। আমি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলাম 1973-74। তখন ঘটনাচক্রে নিয়তির নির্মম পরিহাস আবু হানা সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, 5.5 বছর সেখানে তিনি অধ্যাপনা করেছিলেন। ওই সময় আমরা তাকে একটা সমিতি করেছিলাম, চট্টগ্রাম কবিতা পরিষদ। আমরা তখন উঠি পা হাঁটছি আর কি। তখন তিনি ছিলেন এটার সভাপতি। সুতরাং চট্টগ্রাম প্রেস ক্লাব যেটা আছে, যেখানে এখানে একটা বাতিঘর বলে বড় বইয়ের দোকান হয়েছে, সেখানে তার সভাপতিত্বে 2-1 কবিতা পাঠের সভায় আমিও ভীরু পায়ে উপস্থিত হয়েছিলাম। এই হচ্ছে পরিচয়ের প্রথম ভিত্তি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছাত্র হিসেবে নাজেল হই, তখন দেখা যায় আবু হানা মোস্তফা কামাল আমাদের প্রাধ্যক্ষ হয়েছেন। সংক্ষেপে বলছি, আমি থাকতাম হাজী মোহাম্মদ মহসিন হলে। প্রথমে মহসিন হলের আগে সূর্যসেন হলে ছিলাম। আবু হানার সময় দেখে যে উনি ওখানে প্রাধ্যক্ষ হলেন, আমাদেরকে বন্ধুর মতোই মর্যাদা দিতেন। এটা তার বাংলা বিভাগে আমি তার বক্তৃতা শুনি না, কিন্তু তার সাথে কথা বলতে বলতে মাঝে 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হতো রাস্তায় দাঁড়িয়ে আন্তর্জাতিক ছাত্রাবাসের সামনে। সেটা আমার এখনো মনে পড়ে। তার তখনও বাসায় যাওয়ার কথা 1:30টার জায়গায় 2:30টা হয়ে যেত। তো এই যে কথক মানুষটা ছিলেন, সেই হিসেবে তার সাথে আমার পরিচয়। তারপরে তার লেখাগুলো আমি পড়ার চেষ্টা করেছি। 1977 সালে তার একটা বই বেরিয়েছিল, বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিংস। এইটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সংক্রান্তি মূলত। তবে সেই সময়ে সমাচার চন্দ্রিকা, তার দ্যুতি বিলাস, নববাবু বিলাস, নববিবি বিলাস, মানে গণিকা বৃত্তান্ত কলকাতার, এই 3-4টা বই নিয়ে এই বই মূলত লেখা। আর অন্যান্য যারা নকল লিখতেন তাদের নিয়ে আলোচনা করেছেন। সেগুলি তিনি চট্টগ্রামে একটা বইও বের করেছিলেন, কলিকাতা কমলালয়। এটা ভবানীচরণের প্রধান বই বলে লোকে মনে করে। সেটা তার সম্পাদনায় বেরও হয়েছিল। চট্টগ্রাম বাংলা বিভাগ বিশ্ববিদ্যালয় থেকে একটা পত্রিকা বের করতো পাণ্ডুলিপি নামে। আমরা তখন কলেজের ছাত্র বলে যা কিছু পেতাম ঠোঙা পর্যন্ত পড়তাম। খুব একটা বুঝেছি বলবো না, তো মনে হলো লোকটা সম্পর্কে একটা সম্ভ্রম জাগলো। পরে তার সাথে দেখা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে। এই হচ্ছে সংক্ষিপ্ত বৃত্তান্ত। এখন তিনি নানা বিষয়ে কাজ করেছেন। তিনি যদি অকালে মারা না যেতেন, আজকে যদি বেঁচে থাকলে তার বয়স প্রায় 90 হতো। 1936-এ জন্ম, যদি সত্য বলে মেনে নেই। এবং তিনি 53 বছর বয়সে মারা গেছেন। এবং তার আগের বছর তিনি আমার কথা নামে একটা আত্মজৈবনিক লেখা লিখেছেন, যেটা শেষ হয়নি, মৃত্যুর বেশি আগে নয়, মানে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছেন, সেটা ওই লেখাতেই পাওয়া যায়। এবং সেখানে আরও মহা কথা আছে যেগুলো আমি আজকাল করতে চাই না। নিজে নির্জনে বলে তিনি একটা জার্নালে লিখেছিলেন, সেটাও 1988-তে। তখন বাংলা একাডেমিতে তিনি সভাপতি। এটা বোধহয় বলা দরকার বাংলা একাডেমিতে থাকলে। উনি মহাপরিচালক ছিলেন বাংলা একাডেমিতে তখন। তো এইসব বিষয়ে আলোচনার আজকে আপনাদের সময় নষ্ট করব না। তিনি অনেক বিষয় লিখলেন। গানের কথা সবাই জানেন। 50-এর দশকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় তিনি গান লিখেছেন এবং মোহাম্মদ মাহফুজুল্লাহর সাথে পূর্ব বাংলার কবিতা নামক বই সম্পাদনা করেছেন। বয়স তার 20 বছর। এখন ভাবলে অবাক লাগে, বিলেতে যিনি যে ডিসার্টেশন লিখেছেন, আমাদের বাংলা বিভাগে যত ডিসার্টেশন লেখা হয়েছে তাদের সকলের মধ্যেই এটা শ্রেষ্ঠ না হোক 5-10টা শ্রেষ্ঠ আলোচনার মধ্যে একটা হবে। বইটা ছোট হলেও এটাকে তিনি 12 বছর পরে এটা প্রকাশ করেছিলেন 1977-এ। এই থিসিস লিখেছেন তখন তার বয়স 28-29 বছর মাত্র, 1965 সনে। এবং তার গবেষণা তত্ত্বাবধায়ক বা সুপারভাইজার ছিলেন TW ক্লার্ক, অত্যন্ত কড়া লোক। তখন সেখানে তারাপদ মুখোপাধ্যায়ও ছিলেন। তিনি আর তার ইংরেজি তিনি তার বাংলার মতোই সুন্দর। আর বেশি বলবো না আমি। ইংরেজি আমরা অল্প জানি, কিন্তু ইংরেজি পড়ার যে ভাষার যে প্রসাদ গুণ, আবু হানার ইংরেজি তো সেটা আছে। সৌভাগ্যক্রমে বাংলা একাডেমি এটা ছেপেছে এখন তার রচনাবলিতে। 2001 সনে 1 খণ্ড বের হয়েছে, 2021 সনে আরেকটা খণ্ড বেরিয়েছে। তাতে সম্পাদক হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানের নাম থাকলেও 2য় খণ্ড বের হওয়ার সময় আনিসুজ্জামান আর কিছু করেছেন বলে মনে হয় না। এখানে আমি বাংলা একাডেমির সমালোচনা করব না, তবে রচনাগুলি যেভাবে বের করতে হয় সেভাবে কিন্তু বের হয়নি।
বইয়ের সাথে তার ভূমিকাটাও রাখতে হয়। আর তারা এটা করেছে কি, পরিশিষ্টে নিয়ে গেছে, তিনি একটা ভূমিকাও লিখেছিলেন। এটা যারা করেছেন তারা আমার বন্ধু বা কেউ কেউ আমার শিক্ষক, কাজে এই সমালোচনা থেকে বিরত থাকলাম, অর্থাৎ বইকে তারা ঠিক বুঝে উঠতে পারেননি। আর এই ধরনের রচনাগুলিতে এত বেশি মুদ্রণ প্রমাদ থাকা ঠিক নয়। সমালোচনা শব্দ যদি কেউ সমালোচনা ছাপে, আমি উদাহরণ দিয়ে বলছি, এটা খুব পীড়াদায়ক হয়। তারপরেও সেটার উপর নির্ভর করেছেন আমার কোনো উপায় নেই। বাংলা একাডেমিতে একজন ভালো গবেষক ছিলেন, বিবলিওগ্রাফার আমিরুল মোমেনীন। তিনি বাংলাদেশের নজরুল চর্চা নামে একটা প্রবন্ধে আবু হেনার অগ্রন্থিত কিছু বইয়ের সংগ্রহ করেছিলেন। কবিতা আছে সেখানে, কিন্তু উনি পাশে লেখেন না যেটা কবিতা। যেমন একটা কবিতার নাম ঝড়, ব্রেকেটে আছে কাজী নজরুল ইসলামকে। এটা কবিতা সে না বললেও বোঝা যায়। আর কতগুলো লেখা আছে, নজরুল ইসলাম নামে একাধিক প্রবন্ধ আছে তার। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত, যাকে বলা হয়, যাকে বলা একেবারে আপনি খারাপ শব্দ ব্যবহার করতে পারেন, খুব তার নিজের সম্পর্কে তার ছুট মার্গ ছিল। সব লেখাকে তিনি বইতে নেননি। তার প্রথম বই যেটা বাংলা প্রবন্ধের বই, শিল্পীর রূপান্তর, তাতে নজরুল ইসলাম সম্পর্কে একটা প্রবন্ধ আছে, নজরুল কবিতা আরবি ফার্সি শব্দ, এইটাই। আবার আমিরুল মোমিনের বিবলিওগ্রাফিতে আরেকটা প্রবন্ধের খবর পাওয়া যায়, যেন নজরুলের কবিতায় আরবি ফার্সি শব্দ কোলন দিয়ে লিখছে, অনুভব উদ্দীপনা ইত্যাদি কথা একটা আছে, আবেগে বা উদ্দীপনার কন্টেক্সে। সেইটা কোথায় আমি পাই না, দ্বিতীয় রচনাবলিতে নেওয়া হয়নি। আরও এরকম দু একটা লেখা বাইরে আছে, কিন্তু যেগুলো আছে তাদের দেখা গেল নজরুলের উপরে তিনি সবচেয়ে বেশি লিখেছেন, ভবানীচরণকে বাদ দিলে। সেটা আবু হেনার উপর একমাত্র পিএইচডি থিসিস যেটা বাংলায় বের হয়েছে, মাহমুদা পারভিনের আবু হেনা মোস্তফা কামাল শিল্পী ও কথা শিল্প কিনা শিল্পকথা এই নামে। বাংলা বিভাগের লোকরা একটু কথা বেশি বলে, এইটাও তার একটা উদাহরণ আর কি। শিল্প ও শিল্পী লিখলেও হইতো, কিন্তু একটু লিখছে বা শিল্পী ও শিল্পকথা এরকম। আমি স্বপ্ন দিচ্ছি একটা বাহুল্য আমাদের চরিত্রের মধ্যে আছে, শুধু বাংলার নয়, সব বাঙালিরই আছে, আমিও তার বহির্ভূত নই। তো যা হোক, আমি দেখলাম যে এই আধা ঘন্টার মধ্যে কী আলোচনা করা যায়। ভবানীচরণ সম্পর্কে আপনারা সকলে জানেন, আমি বিশেষজ্ঞ তো নই, এটা আগে বলার জন্য বললাম। আবু হেনা মোস্তফা কামালের সাথে আমার দেখা হয়েছে, এছাড়া আমার বিশেষজ্ঞতার কোনো দাবি নাই। ভবিষ্যতে আমার আশঙ্কা আছে, ভবিষ্যতে দুর্নীতি দমন কমিশন না আবার বাংলা একাডেমিকে অভিযুক্ত করে বিশেষজ্ঞ নয় এমন লোকদের কোনো দাওয়াত দিয়েছেন, দিতেই পারে। আমরা ভক্ত, বিশেষজ্ঞ নই। তো কাজে আমার কথার মধ্যে বিশেষজ্ঞতার কোনো গন্ধ পাবেন না। আমি শুধু একটা জিনিসই বলি, নজরুল ইসলাম সম্পর্কে তিনি কবিতাও লিখেছেন বেশ কয়েকটা, সেগুলো একটা বইতেও নিয়েছেন। তৃতীয় বই যেটা 1988-তে বেরিয়েছিল, আক্রান্ত গজল, এটার নাম আক্রান্ত পদাবলীও হতে পারত। সেখানে তিনি দেখেন নজরুলের প্রতি একটা কবিতা আছে, নাম প্রথম সম্রাট, অসাধারণ কবিতা। তো এটা নিয়ে বেশি তো আলোচনা লোকে করে না, আমি বরঞ্চ আপনাদের আলোচনা শুরু করার আগে সেইটা কবিতাটাই আপনাদের পড়ে শুনে, যেহেতু এটা সনেট, সময় লাগবে কম। তারপর তার অন্যান্য কবিতাও আছে, এটা 64 পৃষ্ঠায় পাওয়া যায় রচনাবলী প্রথম খণ্ডে। মানে আবু হেনা কবি হিসেবে আধুনিক কবি ছিলেন দেখা যায়, নজরুলের মতো ছিলেন না, কিন্তু নজরুলের গুণ গরিমা কবিতার মধ্যে প্রকাশ করতে অসুবিধা কী, নাম দিয়েছে প্রথম সম্রাট। এটা তার প্রবন্ধের মধ্যে আমি এই কথার অনুরণন দেখতে পাই, মোটিভ যেটা বলে আছে, ওই ব্রত আছে। যুদ্ধোত্তর কলকাতার মধ্যবিত্ত বেলোয়ারি চাঁদ, তখন বৈশাখী মেঘে অন্তরীণ, নষ্ট পদাবলী বিষণ্ণ বাতাসে, গাঢ় অন্ধকারে অবরুদ্ধ দিন, আসন্ন ঝড়ের মুখে থর থর, বিষয় আশয় এবং সামান্য পুঁজি পাটা, কিছুই রবে না জেনে সন্ত্রস্ত শহর, পূর্বপুরুষের সম্পন্ন গোলায় বর্গী চিরস্থায়ী বন্দোবস্তে পরিতৃপ্ত, লক্ষ্মীর ভাড়ার শূন্য রুক্ষ আদিগন্ত শস্যহীন ভূমি। অথচ সবাই যে যার নিজস্ব মজা বদ্ধ জলাশয়ে, এমনকি প্রবীণ বাউলের হাহাকারে একটি বৃক্ষের পাতা তা ও ভুলেও নড়েনি। রাজপথে মুকুটহীন রাজা, তুমি এলে তারুণ্যের প্রথম সম্রাট। অট্টহাসি ভেঙে পড়ল দেয়ালে দেয়ালে, মৃত স্বপ্নের সঞ্চয় আবর্জনা উড়ে গেল বিদ্রোহের তুমুল ওঙ্কারে। এটা হচ্ছে আবু হেনার একটা কবিতা। এখন তিনি নজরুলকে পছন্দ করতেন, বোঝা যায় এটা কোন বছর লেখা এখানে জানা নাই। আমাদের রচনাবলীর সম্পাদকদের বিরুদ্ধে আমাদের একটা মৃদু অনুযোগ হচ্ছে, লেখা কোনটা কোন বছর ছাপা হয়েছে কোন পত্রিকায় কোনো উল্লেখ নাই। তার মানে খুব একটা যাকে বলা হয় গবেষকের কাজ, দেখি আমাদের মধ্যে তারাও বিশেষজ্ঞ নন। হাতে পায়ে ধরে আমরা বিশ্ববিদ্যালয়ে চাকরি জোগাড় করতে পারি, কিন্তু গবেষণা বই সম্পাদনা করতে হলে হাতে পায়ে ধরে তো কাজ হবে না।
যাই হোক, আমি এই প্রসঙ্গ তুলেছি এই কারণে, আমাদের দেশে যাদেরকে নজরুল গবেষক বলা হয়, নজরুল ইসলাম সম্পর্কে যারা লিখেছেন তাদেরকে তো বলা হয়। আমাদের আব্দুল কাদির আছেন, তার কথা তো না বললে চলবে না, যদিও আব্দুল কাদিরকে প্লান্ডার করতে আমরা এখন ব্যস্ত, তার রচনাবলী নিজেদের নামে ছাপাই আমরা। কিন্তু যারা আলোচনা করেছেন তাদের মধ্যে নানা শ্রেণীর লোক আছে, সবাইকে নিয়ে আলোচনা করা যাবে না। ধরেন আবু হানার প্রথম বই, যেটা শিল্পীর রূপান্তর, গদ্যের বইতে তিনি নজরুলের কবিতা, আরবি ফার্সি শব্দের ব্যবহার, এইটা নিয়ে একটা প্রবন্ধ রেখেছেন। দ্বিতীয় বইতে, যেটা না কথা ও কবিতা, সেখানে কাজী নজরুল ইসলাম এই সরল নামে একটা প্রবন্ধ আছে। এই দুটো হচ্ছে ছোটো ছোটো প্রবন্ধ, কিন্তু 6-7 পৃষ্ঠার বেশি নয়, কিন্তু তাদের তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাতে আমার দাবি হচ্ছে, আপনাদের সামনে পেশ করছি, আমাদের দেশে যারা সেরা নজরুল গবেষক বা সমালোচক, তার মধ্যে আবু হানা মুস্তাফা কামালের স্থানটা নিশ্চিত। কারণ তিনি কম লিখলেও একটা ভালো প্রস্তাব তিনি উত্থাপন করেছেন, সেটা আমি একটু পরেই বলছি। এখন সম্প্রতি আপনারা জানেন, গোলাম মুর্শিদ সাহেব একটা বই বের করেছেন, বাংলা একাডেমিতে তিনি বহু প্রশ্রয়প্রাপ্ত লেখক ছিলেন, অভিধানও বের করেছেন। মোটে নজরুল সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, যেমন নজরুলের কবিতা এবং গানের মধ্যে কোনো সংযোগই তিনি আবিষ্কার করেন নাই। তিনি এই জন্য বলছেন নজরুলের কবিতা লেখার প্রতিভা 1929 সাল নাগাদ শেষ হয়ে গিয়েছে, তাই বইয়ের নামই রেখেছেন বিদ্রোহী রণক্লান্ত। তার মধ্যে একটা ব্যঙ্গের প্রচ্ছন্ন সুর আছে, এটা আকলমানদের জন্যে এটা ধরাকরূপদের ব্যাপার নয়। তারপরে তিনি নজরুলের গান নিয়ে কিছু প্রবন্ধও লিখেছেন, বিভিন্ন জায়গায় অনলাইন মিডিয়ামে আমি পড়েছি, যাতে বোঝা যাচ্ছে কি নজরুলের গান যেন কোনো গানই নয়, এরকম একটা ভাব আছে তার। কিন্তু যেই কবির প্রতিভা 1920-এর দশকে অনেক বিকশিত হয়েছিল, তিনি 30-এর দশকে তাতেও নানা পর্যায়ে আছে, উচ্চকিত গান থেকে তার যার ফলে হয় নিম্নকণ্ঠ গান। এই বিবর্তনটা বোঝার জন্য যে সহৃদয় সমজদারিত্ব দরকার, সেটা গোলাম সাহেবের ছিলেন না। কিন্তু আমরা যারা মালিক, তারাও যদি একই কথা পুনরাবৃত্তি করছি। দু একটা জনের উল্লেখ করলে বুঝতে পারবে তার যে বিষয় বৈচিত্র্য এবং তার যে ভাব বৈচিত্র্য। হিন্দু মুসলমান নিয়েও তিনি সমান মুখর, তিনি স্বাধীনতা সংগ্রামী, আবার মাঝে মাঝে মরমী, না তার যে নানা চারিত্রিক বৈশিষ্ট্য, এটা অনেকে অনেকভাবে দেখেছেন। আমি শুধু একটা উদাহরণ তুলে ধরছি। আবু হানা মুস্তাফা কামাল যখন লিখতে আসলেন, তখন তিনি কি দেখলেন? একটা তো বক্তব্য থাকে, যেমন তিনি প্রথমতেই সমালোচনা করেছেন বুদ্ধদেব বসুর। আমি আবু হানা লেখাপড়ার আগে নিজেও সমালোচনা এটা করেছি, দেখি যে মোটামুটি একই রকমের। বুদ্ধদেব বসুর একটা প্রবন্ধ আছে আপনার কালের পুতুল বইতে, সেটা প্রায় 1947-48 সনের দিকে লেখা। নজরুল তখন কণ্ঠস্তব্ধ হয়েছে। সেখানে তিনি দেখিয়ে যেতে, আপনারা সকলে এটা জানেন, নজরুল ইসলাম 25 বছর ধরে প্রতিভাবান বালকের মতো লিখেছেন, তার লেখার মধ্যে কোনো উত্তরণ হয়নি। আরেকটা প্রবন্ধ আছে তার, যেটা আপনার প্রবন্ধ সংকলনেও পাবেন, বুদ্ধদেব বসুর, যে নজরুল ইসলাম এর কবিতা টিকবে না, তবে তার গানগুলো টিকবে। একটা কারণ, গানগুলো ছোট ছোট, সেই জন্য। কারণ তার দোষ হচ্ছে বাহুল্য এবং প্রগল্ভতার দোষ। অনেক বড় বড় কবিতা লিখলে সেই কবিতা ভালো হয় না, তার সংগতি থাকে না। তিনি কোলাহলকে কবিতায় বেঁধেছেন, এই সমস্ত কথা কিপলিং থেকে ধার করে বলেছেন। বুদ্ধদেব বসু যদি ইংরেজি নবিশ ছিলেন, তিনি মনে করেন যে কিপলিংয়ের উদ্ধৃতি দিলে এই কথা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তিনি কোলাহলকে গানে বেঁধেছেন, এই সমস্ত কথা বলেছেন। আবু হানা মুস্তাফা কামাল অন্যদিক থেকে বুদ্ধদেব বসুর ভক্ত হলেও এই কথার প্রতিবাদ করেছেন, তার স্বভাবসুলভ মৃদু কণ্ঠে। কিন্তু এটা নির্ঘাত প্রতিবাদ। তিনি বলেন বুদ্ধদেব বসুর এই মূল্যায়নকে কখনোই অকাট্য বলে মেনে নেওয়া যাবে না। তার ভাষা দেখেন, অকাট্য বলে মেনে নেওয়া যাবে না। আমি হলে, আমরা তো একটু প্রগল্ভ, আমি হলে বলছি এটা একেবারে বাজে কথা, কিন্তু সে নাবির উনি বলছেন এটাকে ঠিক ভালো কথা বলা মনে করা যাবে না। তার ভাষা এরকম ছিল। গান প্রসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গুরুত্বপূর্ণ হতে হয়েছে নজরুলের গান এবং তার কবিতার মধ্যে অন্তর্নিহিত একটা সম্পর্ক আছে। একই লোকই তিনি যখন বিদ্রোহী কবিতা লিখেছেন, ধীরে ধীরে তিনি যখন প্রলয় উল্লাস লিখেছেন, মোহরম লিখেছেন, খেয়াপাড়ের তরণে লিখেছেন, অথবা আনোয়ার পাশা লিখেছেন, তার অগ্নিবীণার লেখার পরে আস্তে আস্তে তার মধ্যে বিবর্তন হয়েছে। চিরদিন মানুষ এক কথা বলে না, কিন্তু ধীরে ধীরে তার গানের যে প্রতিভা, সেটার সাথে এটা আলাদা কিছু নয়। উনি বারবার বলেছেন নজরুলের গানকে যারা বুঝবে না, তার কবিতাকেও বুঝবে না। আবু হানার থিসিস এটা। আমি মনে করি মোটামুটি এই থিসিস আমরা অনুসরণ করতে পারি। তা নিয়ে আমাদের তর্ক বিতর্ক হবে, কিন্তু এর মধ্যে গভীর ব্যঞ্জনা আছে। কিন্তু আমাদের যে তারা বুঝতে পারেননি, তাদের মধ্যে তাকে বিচরণ করতে হয়েছে। এই বুঝতে না পারার দুইটা লোকের উদাহরণ তিনি প্রথম প্রবন্ধে দিয়েছেন। একটা হলেন অধ্যাপক সৈয়দ আলী আশরাফ। তার লেখা নজরুলের কাব্যে আরবি শব্দের ব্যবহার, এটা সৈয়দ আলী আশরাফের প্রবন্ধের শিরোনাম, যিনি নজরুল জীবনে প্রেমের এক অধ্যায় বইটা লিখেছিলেন।
তিনি ভালো স্কলার সমস্যা, কিন্তু তার মধ্যে যে একটা একদেশদর্শিতা বা একমুখীনতা ছিল, সেটা উনি বলছেন নজরুলের কবিতা কিছু ইসলামী শব্দের ব্যবহার থাকলেও কী হবে, তিনি তো মূলত হিন্দু, তার মূলত সব কিছু হিন্দু। এইটাই প্রতিবাদ আবু হানা করেছিলেন যে আপনি তাকে বুঝতে পারেননি। আবার বিপরীতে তিনি যাকে ধারণ করেছেন, এটা হলো আবু হানার থিসিসের গোড়া কোথায়, এটা হচ্ছে হুমায়ুন কবিরের বাংলার কাব্য। হুমায়ুন কবির সেখানে পরিষ্কার বলেছেন, কারণ হুমায়ুন কবিরের কথার পিছনে জানতে হলে আপনাকে আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কাজী আব্দুল ওদুদ। আবু হানা যারা সমালোচক তারা হয়তো বলবেন যে তিনি যথেষ্ট সব জায়গায় ফুটনোট দেননি। যেমন কলিকাতা কমলালয় নিয়ে লিখতে গিয়ে অথবা বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারেরি রাইটিংসে যে পরিমাণ ফুটনোট না দিলে লন্ডনে ডিগ্রি পাওয়া যাবে না, সে অভিনিবেশ পরবর্তী প্রবন্ধগুলিতে দেখা যায় না। নজরুল ইসলামকে লেখার সময় তিনি প্রায় সময় একজন দুজনের উদ্ধৃতি দিয়েছেন। যেমন নজরুল ইসলাম আপনারা সকলেই জানেন সক্রিয় থাকার সময় পর্যন্ত তার উপরে কোনো একক বই বের হয়নি। তার উপরে 3খানা প্রবন্ধ লিখেছিলেন কাজী আব্দুল ওদুদ। নজরুলের শেষ জন্মদিন যেটা উদযাপিত হচ্ছিল তার জন্য একটি প্রবন্ধ উনি লিখেছিলেন। সেইগুলি নিয়ে 1948-49 সনে দেশ ভাগ হওয়ার অথবা স্বাধীন হওয়ার পরে আব্দুল ওদুদ প্রথম কলকাতায় একটা ছোট্ট বই বের করেন নজরুলের উপর। এটা কিন্তু নজরুলের উপর কোনো বই বের হয় নাই। লোকে যত স্লোগান দিক না কেন, পত্রপত্রিকা আলোচনা হয়েছে, গালিগালাজ হয়েছে, একক বই সেটাও 50 পৃষ্ঠার। হ্যাঁ, কাজী আবুল কাশেম মুসলিম প্রথম বলে প্রচ্ছদ শিল্পীর লেখা প্রচ্ছদ সহ বইটা পাওয়া যেত। যে আমি এই জন্য বলছি যে উনি এক ধরনের অদ্ভুত ধরনের, আমি বলে গুড়ো এসোনা বলেন না আপনার, গুড়োই সোনায় ভুগতেন কাজী আব্দুল ওদুদ। নজরুল ইসলামকে ঠিক পুরোপুরি পছন্দ করতে পারছেন না, আবার ফেলেও দিতে পারছেন না। উনি বারবার বলছেন নজরুল ইসলাম যেন খেলাফত আন্দোলনের কবি। ওই যে মোহরম কবিতার 2টো পংক্তি নজরুল বর্জন করেছিলেন, পত্রিকা যা ছাপা হয়েছিল তার থেকে ভিন্ন করে বইতে নিয়েছেন, সেই দুটা কাজী আব্দুল ওদুদের শাশ্বত বঙ্গে উদ্ধৃত করা আছে, বলে দেখেন নজরুল হচ্ছে এই মুসলিম পুনর্জাগরণের কবি। এটার জবাব দিতে গিয়ে হুমায়ুন কবির ভদ্র ভাষায় ওই সময় একই সাথে লেখা, তার একটু আগে লেখা যদিও, বাংলার কাব্যে হুমায়ুন কবির লিখেছেন যে নজরুলকে শুধুমাত্র অসহযোগ আন্দোলনের কবি বলতে হবে, শুধু খেলাফত আন্দোলনের কবি বললে চলবে না, কারণ ওই দুইটা আন্দোলন একসাথেই হয়েছিল। তিনি হিন্দু মুসলিম মিলনের পর থেকে কখনোই বিচ্যুত হননি, এবং যেটাকে ইসলামে পুনর্জাগরণ বলা হয় সেটাও তিনি করেননি। তাহলে এটা হচ্ছে একটা বড় থিসিস। সেখানে হুমায়ুন কবির একটা কথা বলেছেন এইভাবে, যে নজরুল ইসলামের কবিতার যে বিপ্লব ধর্ম তার প্রমাণ পাওয়া যায় ঐতিহ্যের পুনর্জাগরণের মধ্যে, এবং সেটা তিনি ইসলামকে ফিরিয়ে আনার জন্য করেননি। তিনি বাংলাদেশের মুসলমানদের অধিকার আদায়ের জন্য মনে করেছেন তাদের ভাষাতে কথা বলতে হবে, তাদেরকে জাগাতে হবে, এবং তাদেরকে বাংলা সাহিত্যের প্রধান অঙ্গনে টেনে নিয়ে আসতে হবে। এটা মোটামুটি হুমায়ুন কবিরের বক্তব্য। আবু হানা মুস্তফা কামাল সেটা উদ্ধৃত করেছেন তার প্রথম প্রবন্ধে। আমি সে 2-1টা থেকে বলি, কিন্তু আমাদের দেশে এইটা টেকেনি। যারা গত 80-র দশকে এখানে বাংলা একাডেমিতে যারা প্রতাপশালী সমালোচক ছিলেন, অথবা গত 30 বছরে যাদের প্রতাপে আমরা ধন্য হয়েছি, তাদের মধ্যে নজরুল সম্পর্কে অনুভূতিটা কেমন ছিল আপনাদের অনেকে হয়তো মনে ব্যথা পাবেন, কিন্তু যে আমি যাদের উদ্ধৃতি করছি তারা এখন প্রয়াত। আমি একটা উদ্ধৃতি দিই। মাহমুদা পারভিন তার থিসিস এটা উদ্ধৃত করেছেন। এখানে তো মাহমুদা পারভিনের প্রসঙ্গ দেখা যাচ্ছে কি তিনি আবু হানা মুস্তফাকে সরাসরি সমালোচনা করছেন না, তিনি বরঞ্চ ওই সমস্ত লোকদেরকে উদ্ধৃত করছেন যাদের সমালোচনা করলে তিনি নিজে তো বয়সে কম করবেন না, তিনি তখন অধ্যাপক আহমদ শরীফের উদ্ধৃতি দিয়েছেন। অর্থাৎ আবু হানার মতের বিপরীত মত হিসেবে অধ্যাপক আহমদ শরীফের মত এনেছেন। আহমদ শরীফের মতটা পাওয়া যায় নজরুল সমীক্ষা অন্য নিরিখে। এটা বইটা বেরিয়েছিল 2003-এর দিকে মাওলা ব্রাদার্স থেকে। উদ্ধৃতিটা পড়লে আপনারা বুঝতে পারবেন আহমদ শরীফ কী মনে করতেন নজরুলকে। এবং তার মধ্যে দেখবেন, আমি বলি যেটা আছে আমি বেশি খারাপ কথা বলবো না, কিন্তু তিনিও মৃত, যে এর মধ্যে বলছে নজরুলকে বোঝা এর পক্ষে সম্ভব নয়, কিন্তু আহমদ শরীফ কী ছিলেন তা বুঝতে পারবেন। উদ্ধৃতি: নজরুল ইসলাম সরল ও স্বল্প বিদ্যার আবেগচালিত লোক ছিলেন বলে জ্ঞান যুক্তি বুদ্ধি, এর মাঝে একটা হাইফেন আছে, জ্ঞান যুক্তি বুদ্ধি দিয়ে কমিউনিজম বা সাম্যবাদ, সমাজ সমস্যা, মনস্তত্ত্ব, রাজনীতি প্রভৃতির জটিলতা কুটিলতা বুঝতেন না, তাই মুক্তির আকুলতা থাকলেও মুক্তির পথ পদ্ধতি তাঁর অধিগত ছিল না দাঁড়ি। ফলে তিনি কখনো উদার, কখনো বিশ্বাস সংস্কারবদ্ধ, কখনো মুসলিম ভ্রাতৃত্ববাদী, কখনো হিন্দু মুসলিম মিলনে নয়, কেবল অভিন্ন বাঙালিত্বে আস্থাবান। উদ্ধৃতি শেষ।
নজরুল সমীক্ষা অন্য নিরিখে, পৃষ্ঠা 227-228। এখানে উনি কি বলতে চেয়েছেন যে এই নজরুলের মধ্যে স্ববিরোধ আছে, অর্থাৎ তিনি এটা অর্থাৎ হিন্দু মুসলিম মিলনে বিশ্বাসী শুধু তিনি নয়, তিনি অভিন্ন বাঙালিতে বিশ্বাসী, আবার মুসলিম জাতিতে বিশ্বাসী। এটাকে কখনো কখনো এটা যে একই লোকের নানা চেহারা হতে পারে এটা বুঝতে পারছেন না, তাদেরকে সময়ের ক্রমে স্থাপন করেছেন অধ্যাপক আহমদ শরীফ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি। এখন আরেকজনের জিনিস দেখলে আপনি আরও অবাক হবেন। আহমদ শরীফ সম্পর্কে এটা উদ্ধৃত করার পরে এটা কেন বলা হয়েছে আমি এই জন্য আপনাদের আরেকজনের উদ্ধৃতি বলি। এ প্রসঙ্গে নজরুল গবেষক ও সমালোচক সম্পর্কে প্রাজ্ঞজনের একটি মন্তব্য স্মরণ করা যায়। আহমদ শরীফকে বলেছেন সমালোচক, আর এখন প্রাজ্ঞজন যার উদ্ধৃতি দেব তার নাম আমি আপনাদেরকে এটা, যারা আহমদ শরীফকে দেখেন নাই অথবা আবু হেনা মোস্তফা কামালকে দেখেন নাই, এমনকি হুমায়ুন আজাদকে দেখেন নাই, তাদের জন্য এটা পরীক্ষার মতো, এমসিকিউ পরীক্ষার মতো। এই উদ্ধৃতি কার বলেন? বলছেন রবীন্দ্রনাথের, এটা লেখা হয়েছে এই বাংলা একাডেমি থেকে 1992 সনে বেরিয়েছে বইটা, বইয়ের নাম আধার ও আধেয়। রবীন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বী করে তোলার চেষ্টা হয়েছিল যাকে, এদেশে যার অতিশায়িত মহিমা প্রচারিত হয়ে আসছে অনেক দিন থেকে, সেই নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা সমালোচনা রচিত হয়েছে। এই বাক্যের যদি কোনো অসঙ্গতি থাকে তার দায় আমার নয়, আমি হুবহু উদ্ধৃত করছি। মানে বড় বড় অধ্যাপকরা শুদ্ধ বাংলা বাক্য যে লিখতে পারে না তার প্রমাণ এখানে আপনি পাবেন। একটা বিষয় লক্ষ্য করার মতো, বিসর্গ বা কোলন হওয়া উচিত, বাংলাদেশে নজরুল সমালোচকদের মধ্যে একটি অন্তর্গোত্রীয় সম্পর্ক বিদ্যমান। এই শব্দটা অন্তর্ন্যাশনালের মতো, অন্তর্গোত্রীয়, রটা আছে কিন্তু র্যাট নয়। সাধারণত তারাই ধার্মিকের মোহ ও নিষ্ঠা নিয়ে আকৃষ্ট হন নজরুলের প্রতি। সমাজতান্ত্রিক বস্তুবাদীরা যাদের বলবেন প্রগতি বিমুখ দাঁড়িয়ে। আরও লক্ষণীয় যে নজরুল ভক্ত মাত্রেই ফররুক আহমদ ভক্ত, এই ভদ্রলোকের বক্তব্য। তারপর এর পরেটা আরও মজা, আমি হুবহু দিতে বলছি। নজরুল বিষয়ক সমালোচনা পড়ার সময় মনে হয় যে ভক্ত সমালোচকরা কোথায় যেন অসহায় বোধ করছেন। তাঁদের মনের গভীরে লুকিয়ে আছে একটি সন্দেহ যে নজরুল সম্ভবত খুব বড় কবি নন, তাই তারা যুক্তি তর্ক আবেগের সাহায্যে পৃষ্ঠা পরম্পরায় একটি কথাই ঘোষণা করেন যে কাজী নজরুল ইসলাম একজন মহাকবি। বাক্যটা দেখেন ইংরেজি বাক্যের অনুবাদের মতোই মনে হয়। যে বুদ্ধদেব বসু এই ধরনের লিখতেন, আমাদের প্রয়াত বুরহানুদ্দিন জাহাঙ্গীর এই ধরনের লিখতেন, এটা বাংলা গদ্যের একটা ধারা হিসেবে নিতে পারি। কিন্তু তার ভিতরের বক্তব্য স্টাইল ছাড়িয়ে যখন দেখেন তখন যদি একটা দারুণ ধরনের হৃদয়ংসা কাজ করে, তার জিঘাংসা বলা যায় এটাকে। এই পরিস্থিতিতেই আবু হেনা মোস্তফা কামালকে এই সমস্ত প্রবন্ধ লিখতে হয়েছে। এটা যদি আপনারা অনুগ্রহ করে মনে রাখেন তাহলে বোঝা যাবে কোনো মানুষকে চিনতে হলে তার অপরকে এটা বুঝতে হয়। তাকে লড়াই করতে হয়েছে বুদ্ধদেব বসুর সাথে, তাকে লড়াই করতে হয়েছে আহমদ শরীফের সাথে, আবার আহমদ শরীফ তার শিক্ষকও, খুব বেশি দূর শিক্ষক বা প্রায় সমসাময়িক। এই সমস্ত কারণে আমি জানি না তিনি মুনির চৌধুরীকে ভক্ত ছিলেন। তার আত্মজীবনীতে লিখেছেন, মুনির চৌধুরীর ক্লাস যদি না করতাম আমার মধ্যে শিক্ষক হওয়ার বাসনা জাগতো না। তার একটা ঘটনা হচ্ছে এরকম, অ্যানেকডোটাল কথা, যে উনি প্রথমবার অনার্স পরীক্ষা দেওয়ার সময় জ্বরের জন্য পরীক্ষা দিতে পারেননি, পরে তাকে পরের বছর পরীক্ষা দিতে হয়। তো দেওয়ার পর ফলাফল যা হয়েছে তা আপনারা জানেনই। কিন্তু তার নতুন ফলাফল হলো, তিনি প্রথম যখন পড়ছিলেন তখন মুনির চৌধুরী হার্ভার্ডে পড়তে গিয়েছিলেন, একটা MA ডিগ্রি করতে গিয়েছিলেন। আর তার MA ক্লাসে যখন ভর্তি হচ্ছেন 1 বছর পরে মুনির চৌধুরী ফিরে আসছেন, ফলে মুনির চৌধুরীর ক্লাস করার তার অভিজ্ঞতা হয়েছে। তখন তিনি বুঝলেন একজন শিক্ষক কী করে 50 মিনিট ছাত্রদেরকে গুণমুগ্ধ করে রাখেন, সেটা তার কাছে একটা অপূর্ব ব্যাপার মনে হয়েছিল। এবং তিনি যখন পরে তিনি বলেন প্রথম শ্রেণীতে প্রথম হয়েও 2বার তিনি কিন্তু চাকরি পাননি। তিনি অনেক বছর বেকার ছিলেন। পাবনা এডওয়ার্ড কলেজে 2.5 মাস চাকরি করার পর আবার বেকার হয়েছিলেন 8.5 মাস। তারপরে তিনি চাঁপাইনবাবগঞ্জের একটা কলেজে মাস্টারি করে খানিকটা অভিজ্ঞতা অর্জন করেন। তারপরে ঈশ্বরের কৃপায় 1963 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। তাও বেচারা বেশি দিন থাকতে পারেনি, তাকে তো বিলেতে যেতে হয়েছে। তো বিলেত থেকে আসার পরে তিনি কী কারণে যে রাজশাহী গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইত্যাদি। এই কাহিনীতে আপনাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু তাতে বোঝা যায় মুনির চৌধুরীর তার প্রভাব ছিল। মুনির চৌধুরী নানা বিষয়ে সমালোচনা করেছেন, নাটক লিখেছেন, নাটক অনুবাদ করেছেন, কিন্তু নজরুল ইসলাম সম্পর্কে তার বিশেষ লেখার খবর আমি জানি না। নিশ্চয়ই তিনি লিখেছেন কোথাও কোথাও। তিনি মীর মোশাররফ সম্পর্কে বই লিখেছেন, তুলনামূলক সাহিত্য লিখেছেন, সেখানে নানা রকমের ড্রাইডেন ও DL রায়। তার নিজে উচ্চশিক্ষিত লোক ছিলেন, সেটার প্রমাণ প্রত্যেক পদেই আছে। তো নজরুল ইসলাম সম্পর্কে যেই নৈতিক আবহাওয়া তখন বিরাজ করছিল, এটা ছিল একদিকে সৈয়দ আলী আশরাফদের, তার চেয়ে খারাপ যারা আছে তাদের কথা আমি বলতে চাচ্ছি না। গোলাম মুস্তফা সাহেব বলেছিলেন নজরুলের যেগুলো
পাকিস্তানবাদী লেখা আছে, মুসলিম সেগুলিকে নিয়ে একটা সংকলন করা দরকার, হিন্দুগুলি বাদ দেওয়া দরকার, এগুলো নানা রকমের ব্যাপার আছে। তো এর মধ্য থেকে বেরিয়ে এখন মনে হতে পারে নজরুল সম্পর্কে আলাপ করা বোধ সহজ, তখন তো সহজ ছিল না। তখন আমি প্রশংসা করি এই জন্যই কবি আব্দুল কাদিরের সেই বৈরী পরিবেশেও কিন্তু 2-3 খণ্ড তিনি বের করার চেষ্টা করেছেন নজরুল রচনাবলী। এটা না হলে আমাদের এই আলোচনা করা যেত না। আমাদের জাত হিসেবে যেটা সুনাম আছে ও কৃতজ্ঞতা, সেটার প্রকাশ আমরা পরে বাংলা একাডেমিতেও করেছি। যে 12 খণ্ড নজরুল রচনাবলী বের হয়েছে, সেখানে আব্দুল কাদেরকে যেন মনে করা হয়েছে একটা ফুটনোট। এটা আব্দুল কাদের সম্পাদিত বইয়ের পুনঃসম্পাদনার একটা ঐতিহ্য আছে, সেটা না করে আমরা নিজেরাই সাধনা করেছি, আমরা 12 জন লোকের নাম দিয়েছি। আমার মনে হয় এগুলির নৈতিক জবাব একদিন জাতির কাছে আমাদের দিতে হবে। যা হোক, সময় আমি আর বেশি নিতে চাই না। মোস্তফা কামালের রচনাবলী থেকে আমি 2-1টা জিনিস আপনাদের সাথে তাহলে শেয়ার করি। যে প্রথম 2 প্রবন্ধ যা লিখেছেন, পরবর্তীতেও লিখেছে। আমার প্রস্তাব হচ্ছে বাংলা একাডেমির কাছে নজরুল বিষয়ক যে লেখাগুলো তার আছে, এটা নিয়ে একজন যোগ্য সম্পাদকের নেতৃত্বে একটা বই করা উচিত। তার একটা উদাহরণস্বরূপ নিজের ঢাক নিজেই পিটাই একটু। আমরা একটা বই বের করেছি আমার সম্পাদনায়, নাম হচ্ছে গরিবের রবীন্দ্রনাথ। এটা হচ্ছে আহমদ সোফা রবীন্দ্রনাথ সম্পর্কে যা লিখেছিলেন, আমরা প্রায় 16টি রচনা আবিষ্কার করেছিলেন। রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো বই করেননি, কিন্তু তা একটা বইয়ের মর্যাদা পেয়েছে। এখন 100 পৃষ্ঠা হলে তো বই হয়, কি বলেন? 52 পৃষ্ঠা হলে তো বই হয়। তো বাংলা একাডেমিতে একটা আপনারা করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমার এবার যাকে বলা বিনীত প্রস্তাব। এখন তার প্রবন্ধ থেকে 2-1টা না পড়লে তো বক্তৃতা মাঠে মারা যাবে। আমি প্রবন্ধের 2-1টা অংশ দিয়ে শেষ করি। যে প্রথম যে বইটা শিল্পীর রূপান্তর, তাতে যে তার প্রবন্ধের ভঙ্গিটা শুধু আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, পেয়েছি আমি। এটার নাম হচ্ছে নজরুলের কবিতা আরবি ফার্সি শব্দ। সেখানে তিনি যাদের সাথে তর্ক করেছেন, তাদের একজন হচ্ছে সৈয়দ আলী হাসানের ভাই সৈয়দ আলী আশরাফ। উনি লিখছেন, সঞ্চিতার সবগুলো কবিতা পড়ে গেলে দেখতে পাই যে নজরুলের ভাষা ও ভাবধারায় হিন্দু প্রভাবই প্রবল। আশরাফ সাহেব বলছেন, এই বই নজরুলের বিভিন্ন সংকলনে পাওয়া যায়, কারণ এটা বহুল একটা ক্লাসিক লেখা হিসেবে লোকে পড়ে, আমি দেখলাম। এবং তিনি যদি পণ্ডিত লোক, আপাত দৃষ্টিতে তিনি আপনাকে কিছুটা আপনার মনোরঞ্জনই করবেন, কিন্তু সত্যের সাথে তার দেখা আছে কিনা সেই প্রশ্ন তুলবেন না। সাধারণভাবে আরবি ফার্সি শব্দ ব্যবহার করলেও নিজস্ব মনোভাব ও অনুভূতি প্রকাশের জন্য তিনি আশ্রয় খুঁজেছেন হিন্দু উপকথা থেকে সংগৃহীত উপমা ও চরিত্রে। তিনি সাহায্য নিয়েছেন সাধারণ হিন্দু সমাজের ও ওই শিক্ষায় শিক্ষিত মুসলিম সমাজের ভাষায়। এটা ভয়ানক ধরনের, আমি বলি কি, রেংসা প্রসূত কথা। এটার বিপরীতে হুমায়ুন কবিরকেই আমি মনে করি, এটা আমাদের প্রস্তাব। আপনারা দেখেন, আবু হানা মুস্তফা কামালের সমগ্র নজরুল বিচারের একটাই হচ্ছে পাঠাতন, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের বাংলা কাব্য। ওই কথাগুলি তিনি নানাভাবে বলেছেন। যেমন একটা তিনি সহজে উদ্ধৃতি দিয়েছেন, এক জায়গায় তার প্রশংসা করেছেন, আমি এক জায়গায় করি। সম্ভবত শব্দ ব্যবহারের ভঙ্গি বিচার করেই আমরা নজরুলের কাব্য ঐতিহ্য সম্পর্কে একটা মোটামুটি ধারণা নির্মাণ করতে পারি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে 2জন পূর্বগামী সমালোচকের মন্তব্য এখানে উল্লেখ করা প্রয়োজন। অধ্যাপক হুমায়ুন কবির এই প্রসঙ্গে লিখেছেন বা বলেছেন, ঐতিহ্যের লঙ্ঘন তিনি করেননি। পুরাতন পুঁথি সাহিত্যের আবহাওয়ায় লালিত বলে বাংলার বিপুল মুসলমান কৃষক সম্প্রদায়ের সঙ্গে তাঁর সহজাতীয়তা। ভাষা ও ভঙ্গিতে নজরুল ইসলামের কাব্যে যে বিপ্লব ধর্ম, পুরাতন ঐতিহ্যের পুনরুজ্জীবনের মধ্যেই তার পরিচয় মেলে। কিন্তু নজরুল শুধু পুরাতন ঐতিহ্যের পুনরাবৃত্তির মধ্যে কাজ শেষ করেননি, তিনি সেটাকে ব্যবহার করেছেন যে শিল্পীরা করে থাকেন। ঐতিহ্যকে পুনর্নির্মাণ করার জন্য তিনি লিখেছেন। এবং সৈয়দ আলী আশরাফের মন্তব্যের বিরোধিতা করার জন্য নজরুল থেকে কয়েকটি উদ্ধৃতি উনি সংগ্রহ করেছেন। ইচ্ছা করলে আমরা আরও উদ্ধৃতি সংগ্রহ করতে পারবো। নজরুলের লেখার কয়েকটা ভঙ্গি আপনারা দেখেন, যেখানে তিনি বলছেন নিজস্ব অনুভূতি প্রকাশের জন্য তিনি হিন্দু সমাজের উপর নির্ভর করেছেন, তাহলে ওইটা যেন পরস্য পার্সি। নজরুল একটা কবিতায় নয়, শুধু একটা প্রবন্ধে রবীন্দ্রনাথের সাথে বিরোধ করে বলেছিলেন, আমি যে আমার কবিতায় কিছু পার্সি অলঙ্কার ব্যবহার করেছি, তার পাশে পার্সি জেওর পরিয়েছি, সেটা কিন্তু বাংলা সাহিত্যের সমৃদ্ধির জন্যে। বড়র প্রীতি বালির বাগ প্রবন্ধে, সেটাও আমরা আরেকটা বইতে আমি সংকলন করেছি, ঠাকুরের মাৎসনিয়া নামক বইতে। আমাকে প্রায় লোকে জিজ্ঞাসা করে, আপনি শুধু বক্তৃতা দেন, বইটাই লেখেন না কেন? আমি 2-1টা লিখে আপনারা পড়েন না, আমি কী করবো? তো সেই জন্য 2-1টা কবিতা দেখেন এখানে আছে। ওনার বক্তব্য কেমন ছিল সেই প্রসঙ্গে বলছি এভাবেই, সাধারণভাবে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন, এই কথার অর্থ কী? এই জন্য উনি দেখেন, এই উক্তির সত্যতা অথবা অযথার্থ নির্ণয় করতে হলে নজরুলের কবিতার কাছে ফিরে যেতে হয়। একটু উদাহরণ আবু হানা সাহেব 3টা উদাহরণ দিয়েছেন ছোটো ছোটো। একটা হচ্ছে ফাতেহা-ই দুয়াজ দহম 20-এর বাসিতে আছে, সেখান থেকে বলছেন, চলে আঞ্জাম
দোলে তানজাম, খোলে হুরপরি মরি ফেরদৌসের হাম্মাম, টলে কাকের কলসে কাউসার ভর, হাতে আব জম জম জম। আরেকটা হচ্ছে দিল দরদি ফণি মনসায়। আবছা মনে পড়ছে যেদিন সিরাজবাগের গুলবুলি, শ্যামল মেয়ের সোহাগ শ্যামার, শ্যাম হলে ভাই বুলবুলি। কালো মেয়ের কাজল চোখের পাগল চাওয়ার ইঙ্গিতে, মস্ত হয়ে কাঁকন চুরির কিঙ্কিনে ঋণ ঝিঙ্গিতে। এখানে ছাপার কিছু ভুল টুল আছে, আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ঠিক বিশেষজ্ঞ নই, যেমন ভুল আছে তেমনই পড়ছি। আর একটা 3 নম্বর হচ্ছে যুগের আলো, ফণি মনসা থেকে আছে। নিদ্রা দেবীর মিনার চুরে মুয়াজ্জিনের শুনছি আরাব, পান করে নে প্রাণ পেয়ালায় যুগের আলো রৌদ্র সারাব। উষায় যারা চমকে গেল তরুণ রবির রক্ত রাগে, যুগের আলো তাদের বল প্রথম উদয় এমনি লাগে। কোথায় যে হিন্দু কোথায় যে মুসলিম এই ভেদাভেদ এখানে থাকে না। আরেকটা হিন্দু মুসলিম ভেদাভেদ না থাকার উদাহরণ হচ্ছে আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে থমকেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, ধূম্রধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এটা সকলেই জানেন প্রলয় উল্লাস থেকে। আরেকটাতে আবার অন্য রকমের ব্যবহার দেখাচ্ছেন, এগুলো সব আবহাওয়ার চয়ন করা। উনি বলছেন তখন যে ধ্বংসের ডম্বরু বেজে ওঠে তার মূল নটরাজের একটি পরিচিত চিত্রকল্পে প্রতিষ্ঠিত। কিন্তু যখন শুনি এই লাইনগুলি, ফিরি করে ফেরে সাজাদি বিবি ও বেগম সাব, চাঁদ মুখের নাই নেকাব, শূন্য দোকানে পসারেনি, কে জানে কি করে বিকি কিনি, চুরি কঙ্কনে ঋণী ছিনি, কাঁদিছে কোমল করি রেকাব। অধরে অধরে দর কষাকষি নাই হিসাব, হেম কপল লাল গোলাপ। বাংলায় দেখেন আমরা খারাপ বলি, এখন বাংলায় বটা প হয়েছে, খারাপ বলি। কমরেড মুজাফর আহমদ সবসময় কিন্তু বতে লিখতেন খারাপ, এইখানেও তাই আছে গোলাপ। এই আর কি। এখন দ্বিতীয় যে প্রবন্ধ তার, সেটা থেকে 2-1টা দিয়ে আমি শেষ করব। যেগুলো অপ্রকাশিত এখন ঢোকানো হয়েছে সেগুলিতে এত বানান ভুল, এগুলো উদ্ধৃতির অযোগ্য, সেগুলো একটু ঠিক করা দরকার মহাপরিচালক মহোদয়। আপনাকে আর বেশি উৎপাত করব না, তবে এটা বলে আমি শেষ করি। আচ্ছা, আরেকটা কথাও কবিতার মধ্যে এই প্রবন্ধটা আছে, এটার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। খুব সিম্পল, কাজী নজরুল ইসলাম ও জাতীয় মুক্তির আন্দোলন, এগুলি লিখলে মনে হবে যেন উদীচীর কেউ লিখেছে এরকম মনে হবে আপনার। এরকম প্রবন্ধ আছে এখন। আর একজন বিশিষ্ট সমালোচক, আমি কাজী নজরুল ইসলাম প্রবন্ধ থেকে পড়ছি, এটার শেষের দিকে। একজন বিশিষ্ট সমালোচক, উনি কিন্তু এই জন্য ভদ্রতার নাম লেখে নেয়, বুদ্ধদেব বসু বলে লোকে পড়বে না, বুদ্ধদেব বসুর ভক্তরা হয়তো এখনও আমার উপর খেতে যাবেন, ঢাকায় তাদের অভাব নাই। নজরুল প্রতিভার মূল্যায়ন করতে গিয়ে আজ থেকে 36 বছর আগে লিখেছিলেন, মানে সেই 1977-এর আগে। এই বইটা বেরিয়েছে 1981-তে, প্রবন্ধ হয়তো কয়েক বছর আগে লেখা। ও আমার আরেকটা ঘটনা বলা হয় নাই, আবু হানা মুস্তাফা কামাল যখন আলাউল সাহিত্য পুরস্কার পেলেন 1977-এর দিকে হবে, তখন তার সাথে ফরিদপুরে যাওয়ার জন্য তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন, এইটুকু মনে আছে আমার। আমরা সার্কিট হাউসের অতিথি হয়েছিলাম তার সঙ্গে। উনি যে এত বড় অধ্যাপক সেটা তখন ওখানে গিয়ে টের পেলাম, ঢাকায় সাহিত্য পরিষদ। আমরাও খুব মানে আহ্লাদ পেয়েছিলাম। রুদ্র মাহমুদ শহীদুল্লাহ ছিল আমাদের ওই টিমে। তো কি বলছেন, উদ্ধৃতি, 36 বছর আগে লিখেছিলেন, উদ্ধৃতি, 25 বছর ধরে প্রতিভাবান বালকের মতো লিখেছেন তিনি, কখনো বাড়েননি, বয়স্ক হননি, পরপর তাঁর বইগুলিতে কোনো পরিণতির ইতিহাস পাওয়া যায় না। 20 বছরের লেখা আর 40 বছরের লেখা একই রকম। কালের পুতুল, 2য় সংস্করণ, 130 পৃষ্ঠা। এখন আবু হানার মন্তব্য দেখেন কি ভদ্র মন্তব্য। বলছে, নজরুল কাব্যের উদাসীন ও অমনোযোগী পাঠকের কাছে এই মন্তব্য যথার্থ বলে মনে হতে পারে না। কেননা প্রথম যৌবনের অগ্নিবীণার প্রতিশ্রুতি পরিণত যৌবনের মরুভাস করে পূর্ণতা পায়নি। কিংবা বলা যায় অগ্নিবীণার পরবর্তী সকল কাব্যেই বক্তব্যের যে তীব্রতা ও বলিষ্ঠতা পায়, সেই পরিমাণে কাব্যকলার বিবর্তিত রূপ লক্ষ্য করি না। কিন্তু তথাপি আমাদের বাঙালিদের স্বভাব যে আমরা বহুবার বহুবচন বলি, কিন্তুর পরেও আমার তৃপ্তি হয় না, তথাপি বলি। আবু হানা আমাদের শিক্ষক, তিনি থেকে মুক্ত ছিলেন না। কিন্তু তথাপি একথা বলা অসঙ্গত যে নজরুল আজীবন প্রতিভাবান বালকের মতো লিখেছেন। কেননা এই মন্তব্য অতিশয় চমকপ্রদ হলেও সত্য থেকে অনেকখানি দূরে। আপনারা যখন বাংলা গদ্য শিল্পী বলছেন কিভাবে সত্য কথা বলতে হয়,
সেটার একটা উদাহরণ মাত্র। আজকাল একটা নতুন শব্দ বেরিয়েছে ইংরেজিতে, বলে পোস্ট ট্রুথ। আমি মিথ্যা কথা বলি না, আই এম স্পিকিং পোস্ট ট্রুথ, মানে সত্যের পরপারে। তো এখানেও তা আছে। প্রথমত আমরা জানি যে একজন কবি এবং শক্তিমান কবিও দীর্ঘদিন ধরে একই মানসিক পরিবেশে লগ্ন থাকতে পারেন এবং ওই মানস পরিবেশের ছায়া তার একাধিক কাব্যেই পড়তে পারে, এবং সেক্ষেত্রে প্রত্যেক কাব্যে পূর্ববর্তী রচনা থেকে উত্তরণ নাও ঘটতে পারে। রবীন্দ্রনাথের সোনার তরী, চিত্রা, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি কিংবা শেষ 10 বছরের কবিতা বলে কি তার উৎকৃষ্ট উদাহরণ নয়? এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে নজরুল প্রতিভার সীমাবদ্ধতা সম্পর্কে বুদ্ধদেব বসুর সিদ্ধান্ত অকাট্য বলে কখনোই গ্রহণ করা যাবে না। এই ধরনের অনেক উক্তি আছে, আমি বলছি বেশি আর না পড়ে আমি মোটামুটি একটা উদাহরণ দিলাম। এখন আমাদের যারা তার নতুন অনুসারী, আমরা যারা তার ছাত্রদের ছাত্র, তাদের মধ্যে এই যে ভদ্রমহিলা যার নাম মাহমুদা আক্তার, কিন্তু তিনি মাহমুদা পারভিন নামে বাংলা একাডেমি 2015 সনে একটা থিসিস বের করেছেন, এটা পিএইচডি পাওয়া থিসিস। সেখানে তিনি তার যে নজরুলকে অপছন্দ করাটা কীভাবে প্রকাশ করেছেন এটা দিয়ে আমি বক্তব্য শেষ করব। আবু হানা মুস্তাফা কামালের প্রবন্ধ সাহিত্য নিয়ে তিনি বইয়ের সবচেয়ে শেষে একটু আলোচনা করেছেন, ধরেন 4th বা শেষ অধ্যায়ে। তারপরে যেখানে আবু হানা একটু ভালো কথা বলেছেন, তখন তিনি বলছেন যে এটার একটা বিপরীত কথা তো আছেই। যেমন তিনি বলছেন, কালের পুতুলে বুদ্ধদেব বসু নজরুল প্রতিভার সীমাবদ্ধতা সম্পর্কে যে মন্তব্য করেছেন তার বিরোধিতা করে বলিষ্ঠ ভাষায় ও উচ্চতম কণ্ঠে আবু হেনা মুস্তাফা কামাল তার এই প্রবন্ধে জবাব দিয়েছেন। এই বাক্যের মধ্যে অসঙ্গতি আছে, সেটা আমরা পরে আলোচনা করব। মানে বাংলা বাক্য লেখায় আমাদের এখন সাংবাদিকেরাও ভুলে গেছে। আচ্ছা, তবে এখানে ওই যে সমালোচনা শতটা ভুল ছাপা হয়েছে, তবে সমালোচনা সাহিত্যের দৃঢ় গ্রন্থি অনেকাংশেই সেখানে শিথিল। আবু হেনার লেখা নাকি সেখানে শিথিল হয়েছে, যেহেতু বুদ্ধদেবের প্রতিবাদ করেছে। এই জন্য আপনাদেরকে আমি দীর্ঘ বিরক্তি উৎপাদন করে উদ্ধৃতিটা পুরো পড়ে শোনালাম। এখন এবং ভাষা কিছুটা আবেগ তাড়িত। আপনি দেখেন এই আবেগ তাড়িত কথাটা আমরা পেয়েছি কোথায়? আহমদ শরীফের লেখায়। এবং শুধু কি সেখানে পেয়েছি, পূর্বিতপুর মালির ঘাটে আমার গুরু হজরত আহমদ সাফার লেখার মধ্যে আবেগ তাড়িত কথাটা আছে। অর্থাৎ নজরুল ইসলামের জসিমুদ্দিন দুজনে ছিলেন আবেগ তাড়িত। আবেগ তাড়িত না হলে তো লেখায় আবেগ তাড়িত না হলে আমি এই বক্তৃতা দিতে পারতাম না। কিছুটা খানিকটা আবেগ আছে, তা তো বটেই। আচ্ছা, নজরুলের গান সম্পর্কে একটু বলি। নজরুলের গান বিষয়ে প্রবন্ধকারের বিবেচনা, নজরুলের গীত রচনা তার কবিতারই সম্প্রসারণ। মাহমুদা পারভিন বলছেন, গীত রচনার প্রথম পর্বে নজরুল উচ্ছ্বসিত, কিন্তু দ্বিতীয় পর্যায়ে সে আবেগ আতিশয্য অনেক সংহত সংযত। নজরুলের গানে অনায়াসে স্বাচ্ছন্দ্য লাভ করে হিন্দু পুরাণ আর মুসলিম পুরাণ। এটা আবু হানার বক্তব্য বলে তিনি প্যারাফ্রেজ করছেন, এটা আবু হানার বক্তব্যের সার কথা। তারপর তার বক্তব্য যোগ হচ্ছে, তার শিল্প সৌকর্য মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় বিনির্মিত বলেই তা এত স্বচ্ছন্দ সাবলীল। এই বিষয়ে আরেক সমালোচকের মন্তব্য স্মরণ করা যেতে পারে। এই বলে এই বক্তব্যটা আনছেন, যেটা আমি আগে পড়ে শুনিয়েছি, আহমদ শরীফের বক্তব্য। নজরুলের তো লেখাপড়া ছিল না, নজরুল ইসলাম সরল ও স্বল্পবিদ্যার আবেগ চালিত লোক ছিলেন বলে জ্ঞান যুক্তি বুদ্ধি দিয়ে কমিউনিজম বা সাম্যবাদ, সমাজ সমস্যা, মনস্তত্ত্ব, রাজনীতি প্রভৃতির জটিলতা কুটিলতা বুঝতেন না। অন্যান্য আছে। তাহলে আমরা এখন কোথায় যাব? আমি বলছি, নজরুল সম্পর্কে আহমদ শরীফের সব লেখা পড়ে আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে আহমদ শরীফের মনোভাবটা পরিষ্কার বোঝা যায়। তিনি নজরুলকে ঠিক গ্রহণ করতে পারছেন না। অর্থাৎ নজরুল চেয়ারও হয়েছেন, তিনি নজরুলের বই লিখেছেন, এটা কোনো তার দায় নয়, এটা আমাদেরই দায়। আর হুমায়ুন আজাদ সাহেব তো নানা প্রবন্ধ লিখেছেন নানা সময়, সেগুলির যত উল্লেখ করি ততই ভালো। এখন এই অবস্থায় আমরা কি করি? আচ্ছা, আর তো কিছু করার নাই, এখন বিদায় নেওয়ার সময়। আমি ওনার যে প্রবন্ধগুলো, আমরা যে কবিতাটার কথা আমি বলেই শেষ করব। প্রথমে একটা কবিতা দিয়ে শুরু করেছেন, আর একটা কবিতা দিয়ে শেষ করি। ওনার যে আত্মজৈবনিক কবিতা অনেক আছে, তার মধ্যে এখানে অগ্রন্থিত কবিতার মধ্যে একটা সুন্দর কবিতা দিয়ে শেষ করি। এটাই শুরু। অগ্রন্থিত কবিতার প্রথম ভাগে আছে, এই যে বলেছিলাম কি নাম, আমিরুল মোমেনিনের যে তালিকা, তার মধ্যে এই কবিতাগুলো আছে। কিন্তু এবং দ্বিতীয় খণ্ডেগুলি নেওয়া হয়েছে। একটা কবিতার নাম হচ্ছে কোনো কবির প্রতি, এটাও নজরুলের দিকেই লেখা। আর একটা কবিতার নাম হচ্ছে বিদ্রোহী কবিকে, এটাও কেন উনি বইতে নেননি। তবে আরও মজার নজরুলের 50-এর দশকে অনেক কবিতা নিয়ে কায়েদে আজমকে উৎসর্গ করেছেন, কয়েকটা কায়েদে মিল্লাতকে উৎসর্গ করেছেন। এগুলি লুকানোর কোনো দরকার আছে আমি মনে করি না। বেগম সুফিয়া কামালের 2 খণ্ড রচনাবলী হবে জিন্নার উপরে লেখা, এগুলি লুকাবার জন্য তৎপর কেন? এইটাকে বলে ইংরেজি বলে ইভিল কনসেন্স। এটি হলো ব্যাড ফেথ। আপনি যা করেছেন
সেটা আপনাকে ডিফেন্ড করতে হবে। এবং আবু হানিফা সম্পর্কে যে কথা আমি আজকে আলোচনা করব না, কিন্তু ভবিষ্যতে আপনারা আলোচনা করতে হবে, তার নিজের নির্জনে নামক যে ডায়েরি, তার অনেক মারাত্মক বিষয় আছে। অনেকে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি তো পাকিস্তান বাহিনীর সাথে সহযোগিতা করেছিলেন যুদ্ধের সময়, যে জন্য তাকে বন্দি করা হয় এবং যে কারণে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। তো সেইটার যে ব্যাখ্যা তিনি লিখেছেন, আমি মনে করি একটা শ্রেষ্ঠ প্রবন্ধ এটা, নিজের নির্জনে। তিনি তার বন্ধুরা তাকে বহুদিন রেডিওতে গান গাইতে দেয়নি। উনি বলছেন আমার বন্ধুরা সকলেই জানতেন আমি ইচ্ছা করে সেখানে সহযোগিতা করি নাই। সৈয়দ মতিউর রহমান পাকিস্তান বাহিনীর লিয়াজো অফিসার, যারা আমাকে আইসা 4 জন ধরে নিয়ে গিয়েছিল, 4 জন সৈনিক, 1 জন অফিসার এসে, তারপর 2 দিন পরে এসে আমার বাসায় আমাকে ধরে বলে কি, ইফ ইউ হ্যাভ টু লিভ, ইউ হ্যাভ টু বি সেফ অ্যান্ড সিকিউর, ইউ হ্যাভ টু ডু সাম প্রোগ্রামস ফর আস ইন রেডিও পাকিস্তান। আবু হানিফা সে যে স্বগতিতে, এটা ট্রাজিক হিরোর মতো দেখবেন আপনাদের। অ্যান্টিগনি নাটকে যে জিনিস দেখা যায় ঠিক হুবহু সেই জিনিস আছে। আমি সময়ের জন্য এটা পড়বো না, তবে কাজী নজরুলকে লেখা তার কবিতাটা দিয়ে শেষ করি। এটার নাম ঝড়। তখন অনেক চোখের তারায় ছিল আকাশের স্বপ্ন, কান্নায় ভেজা কল্প পালকে কত হৃদয়ের বর্ণ, ছড়াতো খবর হয়তো বা কোনো স্বপ্ন প্রিয়ার জন্য। মাটির স্বপ্ন তবু তো ছিল না নয়নে, রাতের আঁধার মরা পৃথিবীতে ছড়াতো গভীর কুয়াশা। মোমের মতন মনের মিনারে কালো আকাশের গ্লানিমা মেলে দিত ডানা। নীড় বাঁধবার তবু অকারণ দুরাশা গাঢ় আনন্দে ভরে দিত এই ভীরু মননের নীলিমা। সহসা সেদিন দমকা বাতাসে ঝড়ের আবেগ শুনেছি, স্বপ্নের ভিড় টেলে তারপর এই মাটির বুকে নেমেছি। এগুলো তার কম বয়সের কবিতা, বোঝা যাচ্ছে, কিন্তু তার মধ্যে তার আবেগ এবং সত্যটা আছে। নজরুলকে উৎসর্গ করা এটা, ঝড়, কাজী নজরুল ইসলামকে। ঝড়ের আবেগে মিশে গেল আহা আকাশের নীল বর্ণ, তবু তো কখনো সূর্যের আলো ছড়ালো নতুন ঘোষণা। দুরন্ত ঝড় এবার নয়নে আনলো মাটির স্বপ্ন, ঝড়ের বিকাশে মন ফিরে পেল চেতনা। ঝড় এসেছিল, দিগন্ত ছুঁয়ে এসেছিল ঝড় বন্য, কেঁপে উঠেছিল স্ফটিক আকাশ, নিবিড় নীল অরণ্য। তারপর এলো গাঢ় প্রশান্তি, সবুজ মাটির প্রান্তে শান্তি নামলো ভীরু মনন সীমান্তে। নতুন কবিরা এরকম অন্তর্মিল দেওয়ার জন্য উদ্গ্রীব থাকেন, এটা ক্ষমা করবেন আপনারা। সোনালি ধানের সুবাস এখন ছুঁয়েছে মাটির সীমানা, ছুঁয়েছে অনেক ক্লান্ত মনের মোহনা। তবু এখানে মাটির মানুষ জানে সেই ঝড় বন্য এনেছে নতুন মাটির স্বপ্ন লক্ষ মনের জন্য। ধন্যবাদ।